অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। রহস্যময়ী পর্ব ৮। নিধিদের বাসা থেকে বের হয়ে আনান পকেট থেকে ফোন বের করে একটা নাম্বারে কল দিল। ওপাশ থেকে কল রিসিভ হতেই বলল, লোকেশন পাঠিয়েছি, বাইক নিয়ে আয়, বলেই কলটা কেটে দিল। অপর পাশের লোকটির উত্তরের আশা করল না। প্রায় অনেকক্ষণ পরে একটি ছেলে একটি বাইক নিয়ে ঠিক তার সামনে এসে থামে। সে বিরক্তি নিয়ে বলে, এত লেট, সরনাম। ছেলেটি নিজের হেলমেট খুলে একটা হাসি দেয়। এতে আনান আরও ক্ষেপে, জানছিস? রাতুল এবার হাসি নিয়েই বলে, আরে ভাই রাগিস কেন, এত দূর কি আমি উড়াল দিয়ে আসবো নাকি? আর তোর বাইক কোথায়? আনান পকেট থেকে একটা চাবি বের করে রাতুলের হাতে দিয়ে বলল, কলেজের সামনে নিয়ে বাসায় যা, বলে সময় না দিয়েই হেলমেট পরতে লাগলো। রাতুল এই দেখে বলতে লাগলো, কিন্তু তুই কই যাস, আর এত সময় কই ছিলি? তার কথার উত্তর না করেই আনানের বাইক ছোঁ মেরে চলে যায়। রাতুল হতভঙ্গ হয়ে তাকিয়ে আছে। যা বাবা, এই ছেলে কি কোনোদিন সোজা করে কথা বলবে না? বলেই মাথা নাড়িয়ে বাইকের জন্য কলেজের দিকে এগোয়। রাত প্রায় 10টা। নিধি বুশরা বসেছে টিভি দেখতে। নিধির মা বাবা অনেক আগে কল দিয়ে জানিয়েছে ওনারা পৌঁছে গেছে। নিধি বুশরা এবার একটা মুভি দেখবে। নিধি বলছে ইংরেজি মুভি, বুশরা বলছে ড্রামা। সব ঠোকাঠুকির পরে একটা ইংরেজি মুভি ছাড়ল তারা। মুভি দেখার মাঝে হঠাৎ নিহান এসে বুশরার পাশে বসল। তাদের মন টিভিতে মুভি দেখছে, সবাই মন দিয়ে দিয়ে নিধি বুশরাকে বলল, কেমন রে মুভিটা? ভালো। পুরোটা দেখবি? ওকে, তাহলে দেখ, আমার ঘুম আসতেছে, আমি গেলাম। তুই না দেখলে আমিও দেখব না, চল ঘুমিয়ে পড়ি। নিহান হঠাৎ বলল, তাহলে কি আমি একা একা বসে থাকব? নিধি, শেষ করে যা। নিধি বুঝতে পারল তার ভাই বুশরার পাশে বসতে চাচ্ছে, তাই সে সামনে থেকে চলে যাওয়ার জন্য বলল, দেখ বুশরা, ভাইয়াও দেখবে, তুইও দেখ, আর তো একটু আছে, তারপর শেষ করে চলে আসিস। আরে তুই নাই একা একা কি করমু, ভাইয়া আছে তো। বুশরা কি বলবে, তার তো ঘুম পাচ্ছে না, ওপরে মুভিটা রেখে যেতে ইচ্ছে হচ্ছে না। কিন্তু নিধি চলে গেলে নিহানের সাথে একা একা লজ্জায় মুভি আর দেখা হবে না। না, মুভি দেখা যাক, মুভির দিকে মন থাকলে নিহানের কথা খেয়াল হবে না। তাই এত ভাবনার পরে বলল, ঠিক আছে, তুই ঘুমা গিয়ে, আর তো 30 মিনিট। নিধি মাথা নেড়ে চলে গেল। নিহান হালকা হাসল, একটু সুযোগ পেয়েছে প্রেয়সীকে আদর করার। নিধি চলে যেতেই বুশরা টিভির দিকে মন দিল। নিহান একটু পরপর ঠোক গিলে আর বুশরার দিকে তাকায়। বুশরা একমনে টিভি দেখছে, নিহানের দিকে কোনো খেয়াল নেই। হঠাৎ নিহান বুশরার একদম কাছে এসে বসল। বুশরার তাও খেয়াল নেই, সে নিজের মনের সুখে টিভি দেখছে। নিহান বলল, ভালো লাগে? হঠাৎ কারো কথায় বুশরা হচকিয়ে গেল, আর পাশে ফিরে দেখল নিহান খুব কাছে। বুশরা বেখালিভাবে বলল, বললাম মুভিটা ভালো লাগছে। ও ভালো, দেখো। বুশরা আর দেখবে কি, নিহান যে তার এত কাছে এসে বসেছে। সে টিভির দিকে তাকালো, মন বসছে না আগের মতো। মনে হচ্ছে বুকের ভেতর থেকে হৃৎপিণ্ড এখনই বের হয়ে যাবে। সে নড়াচড়া করছে, নিহান এগুলো লক্ষ্য করছে আর হাসছে মৃদু। বুশরা বুঝতে পারল, না, আর বসে থাকা যাবে না, তাই সে উঠে গেল। যেই এক পা বাড়াবে, নিহান হ্যাঁচকা টানে বুশরাকে তার বুকের ওপর ফেলে দিল। বুশরা ঘাবড়ে গেল হঠাৎ এমন হওয়াতে। নিহান ফিসফিসে বলল, কোথায় যাও? বুশরা কাপা কাপা গলায় বলল, ঘুম পাচ্ছে, ঘুমাবো। নিহান ঘোর লাগা কণ্ঠে বলল, আমার ঘুম কেড়ে নিয়ে নিজের শান্তিতে ঘুমোতে যাও? আমি আবার কি করলাম? নিহান নিজের হাতে বুশরার কোমরে আরও চাপ দিয়ে বলল, এই যে আমাকে দেখলে ভয় পাও, আমি কি ভাগ তোমাকে খেয়ে নিব? বুশরা তার বুকে হালকা ধাক্কা দিল, কিন্তু সে নরম এক মেয়ে এমন এক পুরুষকে কি সরাতে পারে? নিহান সরল না, বরং আরও শক্ত করে ধরল তাকে আর বলল, বোকা পাখি, শক্তি দেখাও, পারবে আমার সাথে? বুশরা মৃদু স্বরে বলল, ছাড়ুন। নিহান বাঁকা হাসল। টিভির লাল নীল আলোতে তার প্রেয়সীর লজ্জা মাখা মুখ খুবই আকর্ষণ করছে তাকে। ইচ্ছে করছে আজ এই মুহূর্তে ডুবে যেতে তার প্রেয়সীর মাঝে। নিহানের আরও ঘোর লাগল আর বলল, যদি না ছাড়ি? বুশরা লজ্জা পাচ্ছে, কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তার আগেই নিহান আগাম বার্তাচারা তার মুখ বন্ধ করে দিল। বুশরার ওষ্ঠ এখন নিহানের ওষ্ঠের দখলে। বুশরার চোখ বড় হয়ে গেল। নিহান বেসামালভাবে তার ওষ্ঠে মত্ত হয়ে যাচ্ছে, কিন্তু বুশরা যেন শক খেয়েছে এমন আচানক আক্রমণে। সে নড়ছেমে দেখে নিহান হঠাৎ বুশরার ঠোঁটে হালকা কামড় বসিয়ে দিল। বুশরার হুঁশ এলো, সে ধাক্কা দিল নিহানকে বুকে।
কিন্তু নিহান নিজের মধ্যে নেই। কেই বা থাকে নিজের কাঙ্ক্ষিত মানুষটির স্পর্শে এসে সবাই হারিয়ে যায়। বুশরার এমন আচরণে সে বুশরাকে ছাড়ল কিছু সময়ের জন্য। বুশরা নিঃশ্বাস নিল বড় বড়। এর মধ্যে নিহান বলল, রেসপন্স না করলে ঠোঁট চিরে ফেলব, বলেই আবার বুশরার ঠোঁট দখল করে নিল। এই ছাড়াটা ছিল কিছু সময়ের জন্য বুশরাকে সতর্ক করার। বুশরা মন ভরে নিঃশ্বাসও নিতে পারল না। তার আগেই নিহান এটা বলে আবার ধরে নিল বুশরার ঠোঁট। বুশরা এবারও নড়ছে না, তাই নিহান আবার কামড় বসালো তার ঠোঁটে, কিন্তু এবারেরটা একটু জোরে ছিল। বুশরা ব্যথায় গঙিয়ে উঠল। তারপর মনে পড়ল নিহানের সতর্কতার কথা, তাই সে হালকা হয়ে এলো। কি হবে, একটু আদরিত করছে তার ভালোবাসার মানুষটা। সে নিজের হাত দিয়ে নিহানের গলা জড়িয়ে ধরল আর নিহানের সাথে তাল মিলিয়ে তাকে কিস করতে লাগলো। নিহান রেসপন্স পেয়ে বুশরার কোমর ধরে 2 হাতে উঠিয়ে কোলে বসিয়ে দিল। বুশরাও এবার নিহানকে আরে শক্ত করে ধরল। নিহান যেন এই দুনিয়াতে নেই। সে বুশরার ঠোঁট ছেড়ে দিল, তারপর মুখ গুজে দিল বুশরার গলায়। নিজের ভালোবাসা আর সে একই দিতে চায় বুশরার সারা অঙ্গে। বুশরাও প্রিয় মানুষটির স্বাধীন পেয়ে হারিয়ে যাচ্ছে নিহানের গলা ছেড়ে চুলে মুঠো করে ধরল। নিহান বুশরার এমন আচরণে আরও সাহস পেয়ে গেল। এক মুহূর্ত দেরি করতে চাইছে না। সে বুশরার জামাটা খোলার জন্য ব্যস্ত হয়ে পড়ল। টানাটানিতে বুশরার হুঁশ এলো, কিন্তু বাধা দিল না। নিহান যেই বুশরার জামাটা ওপরে ওঠাবে, বুশরা তার টানের কাছে ফিসফিসে বলে উঠল, বিয়ে করবে না আমায়? নিহান থমকালো। তারও খেয়াল ফিরলে কি করতে যাচ্ছিল সে। সে ধীরে ধীরে বুশরাকে ছেড়ে দিল আর কোল থেকে নামালো। বুশরা আবার বলল, কি হলো বলুন? নিহান গম্ভীর গলায় বলল, তোমার না ঘুম পেয়েছে? যাও ঘুমাও। বুশরার রাগ হলো। এত কিছুর পর এই লোক এটা কি বলে? তারপর মুখ ভার করে বলল, আপনি কিছু বলুন। আপনি তো আমাকে চান, তাহলে বিয়ে করতে সমস্যা কি? তারপর থেমে তাচ্ছিল্যের সুরে বলল, নাকি বিয়ে না করেই আমার ফায়দা নিতে চান, আমার ইমোশন নিয়ে খেলছেন? নিহানের একটু রাগ হলো, কিন্তু কিছু বলল না। উঠে চলে যেতে নিলে বুশরা বলল, আমি ভুলে গেলাম এখনই সব। নিহান থামল। বুশরা আবার বলল, এই সব ভুলে গেলাম আমি, আর কখনো আমি এমনভাবে আসব না। মনে রাখবেন, আমি চলে গেলে আর আসব না। বলেই বুশরা উঠে নিহানকে পাশ কাটিয়ে চলে গেল। নিহান তার যাওয়া পানে তাকিয়ে আছে যতক্ষণ না সে রুমে গেল। রুমে গিয়ে দরজা ঠাস করে লাগিয়ে দিল। নিহান একটা দীর্ঘশ্বাস নিল আর ফিসফিসে বলল, চাই, খুব চাই তোমাকে বিয়ে করতে, সারা জীবন তোমাকে নিজের কাছে আটকে রাখতে, কিন্তু একটু সুখের জন্য তোমাকে বিপদে কিভাবে ফেলি? আমার জীবনের সাথে জড়ালে যে তোমার বিপদ, আর তোমাকে আমি কিভাবে বিপদে ফেলি? তুমি যে আমার হৃদয়ের একমাত্র চাওয়া, ভালোবাসা, লজ্জাবতী পাখি। এলোমেলো হয়ে থাকা ঘর কিছু সময় আগেই ঠিক ছিল। না, ঠিক বললে ভুল হবে। কারো বাসর ছিল মনে হয়। ফুলের গন্ধ এখনো আছে। রিভান সোফায় বসে আছে। চোখে মুখে রাগ নেই, না আছে আনন্দ। শুধু তাকিয়ে আছে এক বর সেজে থাকা এক ছেলের দিকে, যে তার সামনে হাঁটু গেড়ে রক্ত মাখা অবস্থায় মাথা নিচু করে বসে আছে। রিভান শান্তভাবে বলল, আমার পিঠে ছুরি মেরে মনে করিস বেঁচে যাবি? ছেলেটি কিছু বলে না, শুধু চুপ করে বসে আছে। রিভান আবার বলল, ওটা আমার বোন। ও যদি তোকে পছন্দ করত, আমি নিজে ওর সাথে বিয়ে দিতাম, কিন্তু তুই ওরে তুলে আনলি। শালা, বিয়ে করতে পারলি না। দেখ, বাসর ঘরে বসে আছিস। বাসর ঘরে বিড়াল মারার দরকার নেই, তুই মরবি। তাচ্ছিল্য হেসে আবার বলল, ওকে অনেক ভালোবাসি রে, একটা মাত্র বোন তো। ওকে তুই হাতে ধরেছিলি না? ওর হাতে ব্যথা পেয়েছে, হাতের অনেকটা অংশ লাল হয়ে গেছে। থাপ্পড় দিয়েছিস, গালে ছাপ পড়ে গেছে। দেখে আমার কষ্ট হয় না, আফসোস হয়েছে, আর লজ্জা যে আমি সময় মতো আসতে না পারায় আমার ছোট্ট পাখিটা কত ব্যথা পেল। তারপর ভয় পাওয়ার মতো করে বলল, আর একটু লেট হলে ভাবতেই আমার রাগ হয়। ছেলেটি কথাগুলো শুনে ভয় কাঁপছে। সে জানে রিভান ছেড়ে দেওয়ার মানুষ নয়, তাই মাফ চেয়েও লাভ নেই। রিভান আবার বলল, তোকে চাকরি দিয়েলাম, পড়ালাম, এর জন্য? তোকে মারতে জানিস আমার কত কষ্ট হবে? তুই জানলে কখনো এমন করতি না। তোর জায়গায় অন্য কেউ হলে কুকুরের মতো মারতাম, কিন্তু তোকে বেশি আঘাত দিতে চাই না। বলেই রিভান রিভলভার ঠিক ছেলেটির বুকে গুলি করল। ছেলেটি ঢলে পড়ল। রিভান দীর্ঘশ্বাস ফেলল আর বলল, তোর কপাল কত ভালো, সে নেই। বলেই উঠে গেল। দরজার দিকে যেতেই পিছন ফিরে তাকালো। কিছু সময় লাশটার দিকে তাকিয়ে থেকে দেয়ালে ঘুষি দিয়ে বের হয়ে গেল। আনানের বাইকটা হাইওয়েতে খুব স্পিডে চলছে।
বাতাসগুলো তাকে স্পর্শ করে যাচ্ছে, প্রতিটা স্পর্শ প্রমাণ করে দিচ্ছে এ এক অজানা গন্তব্যের পথ, যেই গন্তব্যের ঠিকানা আগে কখনো আনান খোঁজেনি। হঠাৎ করে হাইওয়ের পাশে এক ছোট্ট লেকের সামনে সে বাইকটা থামালো। বাইক থেকে নেমে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে পকেট থেকে একটা সিগারেট বের করে সেটা জ্বালিয়ে মুখে ধরল। আকাশের দিকে তাকিয়ে ধোঁয়া ছাড়ল। রাতের অন্ধকারে ধোঁয়াগুলো মিলিয়ে যাচ্ছে বাতাসে। প্রতিটা ধোঁয়ার মিলিয়ে যাওয়াটাও যেন কোনো রহস্য রেখে যায়। বিড়বিড় করে বলল সে, ইউ আর টু হট কুইন, কান্না করলে অনেক কিউট লাগে তোমায়, ইচ্ছে করে তোমার লাল হয়ে যাওয়া গালগুলো কামড়ে দেই। বলেই মুখের সিগারেটটা নিচে পেলে পা দিয়ে পিষে ফেলল। তারপর আবার বাইকে চড়ে হাওয়ার গতিতে মিলিয়ে গেল অন্ধকারে। পর্ব 9। রাতের শেষ প্রহর। হাসপাতালের কেবিনে একটা চেয়ার টেনে বসে আছে রিভান। চোখগুলো শীতল, রাগ নেই। মুখ দেখেই বোঝা যায় হালকা চিন্তায় আছে। সামনেই বেডে শুয়ে আছে তার ছোট্ট পাখি, তার একমাত্র আদরের বোন, যাকে সকালে ওই ছেলেটা জোর করে নিয়ে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু সময় মতো রিভান বিয়েটা ভেঙে দেয়। সে যখন ওখানে পৌঁছালো তার বোন কান্না করছিল। হাতে শক্ত করে ধরাতে তার হাত লাল রক্ত জমাট বেঁধে গেছে। গালে পরপর থাপ্পড়ে গালটাও নীলচে হয়ে গেছে। রিভানকে দেখেই নোভা দৌড়ে আসে আর রিভানকে জড়িয়ে ধরে আর ফোঁপাতে ফোঁপাতে বলে, ভাইয়া, ওরা আমাকে মেরেছে, হাতে ব্যথা করছে, গালও ব্যথা করছে। রিভানের গলা শুকিয়ে এলো। এত বছর বোনটাকে সে আগলে রেখেছে, মা বাবা ছাড়া কখনো কোনো কষ্ট দেয়নি, কিন্তু তার সেই বোনের গায়ে হাত তুলেছে কোন শুয়োরের বাচ্চা। রিভান তার সাথে এক মহিলাকে বলে, ওকে নিয়ে হসপিটাল যান। কিন্তু সেই ছেলেটা তাকে আটকায় আর বলে, ভাই, ওকে আমি বিয়ে করব, ওকে নেবেন না। রিভান তা কথার কোনো উত্তর না দিয়ে তার সাথে থাকা কতগুলো ছেলেপেলেকে ইশারা করে। তারপরই রিভানের ছেলেরা ওদের বিয়ের 12টা বাজিয়ে ছেলেটাকে ধরে তার সাজানো বাসর ঘরে নিয়ে যায়। রিভানের ভাবনার মাঝে নুভা একটু নড়ে চড়ে ওঠে। রিভান ওর কাছে যায়। নুভা মিটিমিটি করে তাকায়। রিভানের দিকে তাকিয়ে কান্না করে দেয়। রিভান ওকে আগলে নেয় আর বলে, পাগলি, কান্না করিস না আর। নুভা ফুপিয়ে কেঁদে দেয় আর বলে, ভাইয়া, তুমি না আসলেও আমাকে বিয়ে করে নিত, আমি কি উত্তর দিতাম তাকে, কোন মুখে আমি তার সামনে যেতাম, বলে আরও কান্না করে দেয়। রিভান বুঝতে পারে সে কার কথা বলছে, তারপরেও না বুঝার মতো বলে, কাকে? নুভা থামে আর চোখ মুছতে মুছতে বলে, কিছু না, আমি কতক্ষণ ঘুমিয়েছি? এই এখন 3:30 বাজে, প্রায় 3-4 ঘন্টা। ও। রিভান তার দিকে তাকিয়ে বলে, ওই কলেজ আর যেতে হবে না তোকে। নুভা অবাক হয়, তাহলে কোথায় পড়বে নুভা? তারপর বলে, তাহলে কোথায় পড়ব? রিভান নরম স্বরে বলে, আমি যে কলেজে লেকচারার ওইটাতে, আমি ট্রান্সফারের ব্যবস্থা করে দেব, তুই রেস্ট নে। নুভা রিভানের দিকে তাকিয়ে বলে, বাসায় কখন যাব? যখন পুরে সুস্থ হবি তখন। বলেই রিভান চলে গেল। নুভা বিড়বিড় করে বলল, কবে আসবেন আপনি? আপনি থাকলে তো এমন হতো না। তারপর বড় একটা শ্বাস নিয়ে ঘুমিয়ে পড়ল আবার। ... সকালে সবার ঘুম ভাঙার আগেই বুশরা নিধিকে হালকা ডেকে চলে গেছে। নিধি অনেক করে বলার পরেও বুশরা চলে যায়। সে নিহানের সামনে আর যেতে চায় না। এত কিছুর পরে এই ছেলে বিয়ের কথা বললে এমন করে কেন? লাগবে না এমন আদর। বুশরা চলে যাওয়ার অনেক পরে নিহান আর নিধি ঘুম থেকে ওঠে। যেহেতু আজ মা নেই আর নিধিও লেট করেছে, তাই ওরা নাশতা বাহিরে করবে। নিহান রুম থেকে বের হয়ে বুশরাকে নিধির সাথে না দেখে বলল, তোর বান্ধবী কই? নিধি তার দিকে তাকিয়ে বলল, চলে গেছে সকালে। এত ভোরে? তুমি কি রাতে কিছু বলছো? না মানে ও রাতে রুমে এসে কান্না করছে, তারপর সকালে এত বলার পরেও চলে গেল, তাই বললাম। আমি কি বলবে ওকে? যা কলেজ গিয়ে জিজ্ঞেস কর। নিধি কুচকে বলল, মেয়েটা রাতে অনেক কান্না করছে, কি জানি কি এমন হলো। বলেই বাসা থেকে বের হতে হতে বলল, যাই, বাসা তালা দিয়ে বের হয়েও। সে চলে গেল। নিহান দীর্ঘশ্বাস নিল। লজ্জাবতী, সরি... কলেজে এসে নিধির আনানের সাথে দেখা হয়, কিন্তু বুশরা আসেনি কলেজ। নিধি অনেকগুলো কল দেওয়ার পরেও বুশরা কল রিসিভ করেনি। কি জানি মেয়েটার কি হলো ভাইয়ের সাথে। আনানের পাশে বসতে বসতে বলল, কাল কিছু হয়েছে ভাইয়ার বুশরার মধ্যে? বুশরাকে মনে হয় ভাইয়া কিছু বলেছে। আনান ওর দিকে তাকিয়ে বলল, ওকে জিজ্ঞেস করে দেখো। কল ধরে না। বলতে বলতে হঠাৎ নিধির মোবাইলে বুশরা কল দিল। নিধি কল রিসিভ করেই বলল, কি হয়েছে তোর? কল ধরছিস না কেন? আর এত ভোরে চলে আসলি বা কেন? বুশরা শান্ত গলায় বলল, আজ আসবো না, কাল আসবো। কেন, শরীর খারাপ? না, এমনি, ভালো লাগছে না। ও
ওকে তাহলে রাখি। বলেই কল কেটে দিল। আনানের সাথে বসে কোনো মজা নাই। আনান কথা বলে না, শুধু বই পড়ে, তাই নিধিও ফোন দেখছে। হঠাৎ ফেসবুকে রিবানের ছবি আসলো। ছবিটা এমন, এক মাঠের একটা গিটার নিয়ে বসে আছে আকাশের পানে তাকিয়ে। নিধির কৌতূহল হলো প্রোফাইলটা দেখার। সে প্রোফাইলে গিয়ে স্ক্রোল করতে করতে হঠাৎ একটা ছবিতে থমকালো। সে তাকিয়েই আছে, যেন চোখ ফেরালেই মিস করবে। বুকের ধুকপুক বাড়তে লাগলো। সে ছবিটা জুম করে দেখছে। ছবিটাতে রিবানের শার্টের শুধু একটা বোতাম লাগানো, পুরো বুক উন্মুক্ত। খুবই হট লাগছিল, যে কোনো মেয়ে দেখলে ফিদা। সে এমনভাবে জুম করে করে দেখছে যে চোখ সরানো পাপ। হঠাৎ রিবান ক্লাসে আসে। সবাই তাকে গুড মর্নিং বললেও নিধি একইভাবে বসে আছে। আনান তাকে কিছু বলছে না, এমনকি দেখতেও চায় না কি দেখছে এমন ফোনে। রিবান নিধির দিকে তাকিয়ে রাগ নিয়ে ভ্রু কুচকাল, তারপর এগিয়ে গেল তার দিকে। নিধির পিছনে দাঁড়িয়ে ওকে কিছু বলতে যাবে, অমনি নিজের ছবি নিধিকে এমন খুঁটিয়ে খুঁটিয়ে পুরো মন দিয়ে দেখছে, দেখে তার রাগ ফুঁস হয়ে গেল। তার মন শান্ত হলো। বাঁকা করে একটা হাসি দিল, তারপর নিধির কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, চাইলে সামনে থেকে দেখাতে পারি, কিন্তু এখন ক্লাসে মন দেওয়া যাক। নিধি হঠাৎ কারো এত কাছে থেকে এমন কথায় হকচকে গেল। পিছন ফিরে দেখল রিবান। চোখ বড় বড় করে তাকালো তার দিকে। রিবান সোজা হয়ে দাঁড়ালো। দেখা শেষ হলে ক্লাসে মন দেওয়া যাক, বাকিটা না হয় পরে লাইভ দেখে নিও। নিধির হুঁশ ফিরল। সে বুঝতে পারল কি হচ্ছে। সে লজ্জায় নুইয়ে গেল। ক্লাসের সবাই তার দিকেই তাকিয়ে আছে। সে একবার আর চোখে দেখে নিল, আনানও তার দিকে তাকিয়ে আছে। রিবান মুচকি হেসে সবার দিকে তাকিয়ে বলল, শি ওয়াজ অবজার্ভিং সামথিং ক্রুশিয়াল, তো তোমরা পড়ায় মন দিতে পারো। বলেই সে সরে গেল। নিধি তার এমন কথায় আরও নুইয়ে গেল। পুরো ক্লাস রিবান হালকা হেসে হেসে পড়ালো। কলেজ ছুটির পর নিধি একাই। আজ বুশরা আসেনি যে, একা একা কলেজ গেট পার হলো। হঠাৎ কেউ তার হাত ধরে টেনে দাঁড় করালো। নিধি পিছন ফিরে দেখে আনান। নিধি হালকা হেসে বলে, আনান কিছু বলবে? আনান গম্ভীরভাবে বলে, তুমি আজ একটা? নিধি দীর্ঘশ্বাস নিয়ে বলে, বুশু যে আজ আসে নাই যে, তাই আমি একা। আনান একটু থেমে বলে, আমি বাসায় এগিয়ে দিয়ে আসি। বলে, না না, আমি এখন বাসায় যাব না। আনান ভ্রু কুচকে তাকায় আর বলে, তাহলে কোথায় যাবে? আসলে বাবা একটা টিউটারের কথা বলেছে, তার কাছে পড়তে যাব। টিউটার কেন? আসলে আমার ম্যাথ সমস্যা, জানোই তো, তাই। ম্যাথ আমিও সলভ করে দিতে পারি। কিন্তু বাবা বলেছে টিউটারের কাছে পড়তে, তাই এখন ওখানেই যাচ্ছি। আনান এবার নিধির দিকে তাকিয়ে বলে, ছেলে নাকি মেয়ে টিউটার? সেটা ঠিক জানি না, বাবা বলেছিল, মনে নেই আমার। ও, আমি দিয়ে আসি, চলো। না না, লাগবে না, আমি চলে যাব। বলেই নিধি উল্টো ঘুরল। দেখল রিবান গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। চোখে রাগ স্পষ্ট। সকালে তো কত খুশি ছিল, এখন খুশি কই? নিধি এগোতে নিলে রিবান সামনে এসে দাঁড়ায়। নিধি চোখে চোখ রেখে, চোখে স্পষ্ট রাগের আভা ফুটে উঠেছে, কিন্তু ঠোঁটে মৃদু হাসি রেখে বলে, কি ম্যাডাম, কোথায় যাচ্ছ? নিধি একটু ইস্তস্তত বোধ করে, তারপর বলে, টিউশনে। এখন? কিন্তু আমি যে ভেবেছিলাম যেটা লুকিয়ে দেখেছ সেটা লাইভ দেখাবো। নিধি লজ্জা পায়, না স্যার, আসলে দেখবে না, কিন্তু। তারপর নিধির মুখের সামনে ঝুঁকে, আমি তো দেখাবই, তাও আজ, বলেই হাসে। নিধি লজ্জায় নুইয়ে যাচ্ছে, এটা দেখে রিবানের আরও হাসি পেল। নিধি ঠোঁট কামড়ে ধরে বলে, স্যার আমার লেট হচ্ছে, আমি যাই। বলেই সে চলে গেল। নিধি চলে যেতে রিবান আনানের দিকে তাকায়। মুচকি হাসি দিয়ে ঘুরতে যাবে, ঠিক তখন আনান চট করে তার সামনে চলে আসে। রিবান চোখ ঘুরিয়ে হালকা হাসে। আনান বলে, ওর থেকে দূরে থাকবি, না হলে আই সোয়ার মেরে ফেলব তোকে। চোখে রাগ, হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে সে। রিবান ওর কথা শুনে ওর দিকে তাকায় আর হাসে, তারপর ফিসফিস করে বলে, আমি ওর কাছে যাব না, কিন্তু ও যদি আসে আমি আর ওকে যেতে দেব না। বলেই বড় বড় পা ফেলে গাড়িতে উঠে পড়ে। গাড়ির উইন্ডো গ্লাস নিচে নামিয়ে আনানের দিকে তাকিয়ে চোখ টিপি দিয়ে স্টিয়ারিং ঘুরিয়ে চলে যায়। আনান রাগে কটমট করছে, চোখে আগুন। রিবান, আই ওয়ার্ন ইউ, ও আমার, শুধুই আমার, বিড়বিড় করে বলে চলে যায়। ... একটি 8 তলা বিশিষ্ট বাড়ির সামনে দাঁড়িয়ে আছে নিধি। বাবা তো এই বাসাটার কথাই বলেছিল। এই বিল্ডিংয়ের 7 তলাতেই বি নাম্বার ইউনিটে সে এখন থেকে পড়বে। সে প্রথম দিনই লেট, কারণ তার বাড়িটা খুঁজতে একটু সমস্যা হয়। সে আস্তে ধীরে পা বাড়ায়, গিয়ে লিফটে উঠে 7 নম্বর বাটনে টাচ করে। কিছুক্ষণের মধ্যে সে চলে আসে। লিফট থেকে নেমে বাবার বলা ফ্ল্যাটের কাছে গিয়ে কলিং বেল চাপে। দরজা খুলতেই নিধি সামনের লোকটিকে দেখে থ হয়ে যায়। নিঃশ্বাস ভারী হয়। সে বলে, স্যার আপনি? রিবান মুচকি হাসে, সব সময়ের মতো।
তারপর দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলে, আমি বলেছিলাম তাই বাসায় চলে এসেছো দেখার জন্য? নিধির খেয়াল হয় রিবানের গায়ে শুধু একটা ট্রাউজার। ছবিতে যেমন দেখেছিল তার চেয়েও বেশি হট এই লোকটা। নিধি শুধু রিবানের উন্মুক্ত বুকের দিকে তাকিয়ে আছে। রিবান লক্ষ্য করে তার চাউনি, তারপর বলে, ভেতরে এসে দেখতে পারো। নিধি হুঁশে ফেরে আর বলে, এটা আপনার ফ্ল্যাট? আমি দরজা খুলেছি, আমারই হবে। অন্য কারো বাসায় তো আর আমি এমনভাবে ঘুরব না। নিধি ঠোঁট ভিজালো, তারপর বলে, ওয়েট, বলেই তার বাবাকে কল করে। তার বাবা কল ধরতেই বলে, বাবা, আমার কলেজের টিচারকে আমার টিউটার রাখছো? হ্যাঁ। কেন? সে ভালো ছেলে, পড়ায় ভালো তাই। আচ্ছা মা, আমার কাজ আছে, পরে কল দিও। এখন পড়তে যাও স্যারের কাছে। কিন্তু বাবা, বলার আগেই কল কেটে যায়। নিধি হতাশার দৃষ্টিতে রিবানের দিকে তাকায়। রিবান একই রকমভাবে দাঁড়িয়ে আছে। নিধির এমন মুখ দেখে হালকা শব্দ করে হেসে দিয়ে বলে, এখন চলুন মিস। নিধিও আর কি করার, রিবানকে পাশ কাটিয়ে ভেতরে চলে গেল। রিবান মুচকি হেসে দরজা বন্ধ করে সেও ভেতরে এসে পড়ল। নিধি ভেতরে গিয়ে দেখল সোফায় ছড়িয়ে ছিটিয়ে আছে রিবানের আজকের পরা কাপড়গুলো। দেখেই বোঝা যাচ্ছে দরজা থেকে খুলতে খুলতে ভেতরে আসছে আর সব সোফায় ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে। কিন্তু এই কাপড়গুলোই এমন, তাছাড়া সবকিছু পরিষ্কার ও গোছালো। রিবান পিছন থেকে বলল, কাপড়গুলো ওই ঝুড়িতে রেখে বসো, আমি আসছি, বলেই রুমে চলে গেল। নিধি কপাল চুলকে এদিক ওদিক তাকিয়ে দেখে একটা ঝুড়ি, ওখানে আরও কাপড় আছে। ওই কাপড়গুলোও ময়লা, তাই সে এক এক করে সবগুলো কাপড় ঝুড়িতে রেখে দিল। সোফায় বসে এতটুকুই বুঝল সে। রিবান এসে দেখল নিধি বসে আছে চুপ করে। সোফায় বসে ঘরটার দিকে চোখ বোলালো। খুবই সুন্দর ও পরিপাটি করে রাখা। 2টা বেডরুম, একটা কিচেন, একটা ড্রয়িং রুম। সোফায় বসে এতটুকুই বুঝল সে। রিবান এসে দেখল নিধি বসে আছে চুপ করে, কাপড়গুলোও রেখেছে। তার মুখে প্রশান্তির হাসি ফোটে। সে নিধির পাশে, নিধির অনেক কাছে বসে। নিধি হঠাৎ তার দিকে তাকায়। রিবান এবার ছাই রঙের একটা টি শার্ট পরেছে। রিবান বলল, শুরু করা যাক? নিধি মাথা নাড়িয়ে সম্মতি দিল। আজকের গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।